সবাইকে স্বাগত। আবার চলে আসলাম নতুন একটা ভিডিওতে। তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা জানো আমি এখন চলতরিৎ পড়াচ্ছি, তাই তো? চলতরিতের আমরা এটা ভিডিও আমাদের পার্ট নাম্বার 6 ভিডিওতে চলে আসছে। চলতরিৎ মাধ্যমিক লেভেলের মাধ্যমিক চলতরিৎ ক্লাস 10, যেটা সেকেন্ড সামেটিভ আছে, এবং মাধ্যমিক এখান থেকে সব থেকে বেশি নম্বর আছে চ্যাপ্টার থেকে। অনেক কিছু খুঁটিনাটি বিষয় আছে, তার জন্য আমরা টপিক ধরে ধরে পড়ছি। আজকের যে বিষয় আমরা পড়বো, একটা প্রশ্নের উত্তর আগে দেখে নিব। এর আগের যে চ্যাপ্টার কি পার্ট নাম্বার 5-এ আমরা কি দেখেছি? রোধাঙ্ক। আমরা রোধাঙ্কের রাশিমালা তৈরি করেছি, মানে তৈরি করছি বলতে নির্ণয় করেছি, এবং রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে সেগুলো দেখেছি। এবং সেখান থেকে আমরা রোধাঙ্কের যে বিভিন্ন অঙ্ক, রোধের মান কিভাবে পরিবর্তিত হচ্ছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল চেঞ্জ হলে, দৈর্ঘ্য চেঞ্জ হলে, প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ চেঞ্জ হলে, হ্যাঁ, সেই অঙ্কগুলো আমরা আগের ভিডিওতে দেখেছি। যারা দেখুন অবশ্যই দেখে নেবে। আজকে আমরা একটা প্রশ্ন, এর আগের ভিডিওতে আমরা এটা বলা উচিত ছিল, বলতে ভুলে গেছি, সেটা দেখে নেবো। তামার রোধাঙ্ক 1.67 × 10⁻⁶ ওহম সেমি বলতে কি বোঝো, এটা আমরা দেখে নেব। আর তারপরে দেখবো একটা নতুন জিনিস, ইন্টারেস্টিং জিনিস, রোধের উষ্ণতা গুণাঙ্ক। রোধের উষ্ণতা গুণাঙ্ক কি সেটা আমরা দেখে নেবো। আলফা সমান RT - R0 কি করে আসলো এটাও দেখে নেবো। তারপর দেখবো কুপরিবাহী, অর্ধপরিবাহী, সুপরিবাহী এবং অতিপরিবাহী, এবং এদের যে গ্রাফগুলো সেগুলো দেখে নিব। আর যদি এই ফর্মুলা থেকে আমরা গাণিতিক সমস্যার সমাধান করবো। তাহলে প্রথমে যে প্রশ্নটা আছে সেটা কি? তামার রোধাঙ্ক 1.67 × 10⁻⁶ ওহম সেমি বলতে কি বোঝো? এরকম একটা প্রশ্ন পরীক্ষায় প্রায় আসে। তামা বাদ দিয়ে অন্য কিছু আসতে পারে। একটা পারলে তোমরা সবগুলোই পারবে, হ্যাঁ, একটার উত্তর পারলে। তোমরা তামার রোধাঙ্ক বলছে, তো তাহলে সেমি আমরা কি করলাম, একটা তামার একটা তারের অংশ নিলাম, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 সেমি করে। এটা ঘনক আকার একটা তামার অংশ নিলাম। তাহলে সংক্ষেপে যদি বোঝাই, তাহলে এই যে এই প্রান্ত যে কোনো দুটো প্রান্তের মধ্যে, যে কোনো দুটো বিন্দু, 6টা তোল আছে, হ্যাঁ, 6টা তোল আছে কিনা? একটা ঘনকের কয়টা তোল? 6টা তোল। তাহলে যে কোনো 6টা তোলের মাঝে যে এটা যে তামার তৈরি হয়, তামার যদি আমরা তৈরি করি, তাহলে 6টা তোলের যে কোনো দুটো বিপরীত তোলের মধ্যে রোধের মান কত হবে? 1.67 × 10⁻⁶ ওহম। ঠিক আছে? তাহলে সেন্টিমিটার আছে এখানে, সেন্টিমিটার কোথায় গেল? সেন্টিমিটার আমি বলে দিলাম। তাহলে এটা আমি ভালোভাবে কি বলি, তামার রোধাঙ্ক 1.67 × 10⁻⁶ ওহম সেমি বলতে কি বোঝেই? তাহলে উত্তর হবে তামার রোধাঙ্ক 1.67 × 10⁻⁶ ওহম সেমি বলতে বুঝি 1 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 1 সেন্টিমিটার প্রস্থের ক্ষেত্র বিশিষ্ট তামার পরিবাহীর যে কোনো দুটি বিপরীত পৃষ্ঠের মাঝে রোধের যে সংখ্যা মান, তার মান হবে 1.67 × 10⁻⁶ ওহম। ঠিক আছে? এখানে আর কেউ সেমিটা লিখবো না, কারণ আমরা বলে দিলাম যে কতটুকু আমি নিয়েছি, তার আয়তনটা কত, তা সেটা বলে দিয়েছি 1 সেন্টিমিটার দৈর্ঘ্য। বা আমরা অন্যভাবে বলতে পারি কি, যে যদি আমরা একটা ঘনকাকার তামার তার নিই, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 সেমি, তাহলে এই যে ঘনকটার যে কোনো দুটি বিপরীত পৃষ্ঠের মধ্যে রোধের সংখ্যা মান কত হবে? 1.67 × 10⁻⁶ ওহম সেমি। ঠিক আছে, বুঝতে পারলাম? তাহলে এটা প্রশ্ন অনেক সময় পরীক্ষা দিয়ে, তার জন্য আমি তোমাদের বলে দিলাম। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো রোধের উষ্ণতা গুণাঙ্ক কি? রোধের উষ্ণতা গুণাঙ্ক, রোধের উষ্ণতা গুণাঙ্ক, এটাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। আগে আমরা দেখে নিব যে রোধের উষ্ণতা গুণাঙ্কের রাশিমালাটা কি করে আসলো। যদি আমরা ধরি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধের মান, কোন একটা পরিবাহীর রোধ ধরে দিলাম R0, টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ মনে করলাম RT। তাহলে রোধ কত বৃদ্ধি হলো, রোধের পরিবর্তন কত হলো? রোধের বৃদ্ধি হলো কত? RT - R0। আর উষ্ণতা বৃদ্ধি কত হলো? উষ্ণতা বৃদ্ধি হবে T - 0 = T হবে, T ডিগ্রি সেন্টিগ্রেড হবে। এটুকু বুঝতে পারলাম? এখানে যে রোধের বৃদ্ধি, এটা দুইটা বিষয়ের উপর নির্ভর করে। তোমরা যারা তাপের ঘটনার সময় পড়েছো তারা তোমরা জানো, দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্ক যেটা আছে, হ্যাঁ, L2 - L1, হ্যাঁ, L2 - L1 প্রপোর্শনাল টু কার উপর ডিপেন্ড করে? এ করে প্রাথমিক দৈর্ঘ্য আর উষ্ণতার পার্থক্যের উপর ডিপেন্ড করে, দুটো জিনিসের উপরে। যাই হোক, ওখানেও আলফা আসে, তো ওইটার সঙ্গে সিমিলার আমাদের যে রোধের বৃদ্ধি যেটা, সেটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। কি কি? RT - R0, এটা প্রপোর্শনাল হচ্ছে প্রাথমিক রোধ R0, প্রাথমিক রোধ কত? R0, আর উষ্ণতা বৃদ্ধি কতটুকু হলো সেটার উপরে। RT - R0 প্রপোর্শনাল টু উষ্ণতা বৃদ্ধি কত হয়েছে? T ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দুটো কম্বাইন করলে কি পাবো? RT - R0 প্রপোর্শনাল টু কত পাবো? R0 ×
টি। তাহলে এই যে সমানুপাতের চিহ্ন এটা তুলে দিই, তাহলে আর টি মাইনাস আর জিরো ইজ ইকুয়াল টু আলফা আর জিরো টি। এই আলফা যেটা এটা একটা ধ্রুবক, আলফাটা কি? আলফাটা হচ্ছে একটা ধ্রুবক, আলফা হচ্ছে একটা ধ্রুবক যাকে বলে রোধের উষ্ণতা গুণাঙ্ক। রোধের উষ্ণতা গুণাঙ্ক, রোধের উষ্ণতা। আবার সাজিয়ে লিখলে কি হবে? আলফা সমান সমান আর টি মাইনাস আর জিরো বাই আলফা সমান সমান আর টি মাইনাস আর জিরো বাই কত হবে? আর জিরো ইন্টু টি, আর জিরো ইন্টু টি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আলফার সংজ্ঞা দিতে পারবো। এখান থেকে আমরা কার সংজ্ঞা দিতে পারবো? যেটা রোধের উষ্ণতা গুণাঙ্ক, যাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? আলফা দ্বারা প্রকাশ করছি। এটা আমরা কি করতে পারবো? এর সংজ্ঞা দিতে পারবো। কি এর সংজ্ঞা দিতে হবে? তাহলে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য কোন পরিবাহীর একক রোধের যে বৃদ্ধি হয় তাকে ওই পরিবাহীর রোধের উষ্ণতা গুণাঙ্ক বলে। আবার বলছি, প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য, টিটা কি উষ্ণতা বৃদ্ধি, জিরো থেকে টি হয়েছিল, প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোন পরিবাহীর একক রোধের যে বৃদ্ধি হয় তাকে ওই পরিবাহীটি রোধের উষ্ণতা গুণাঙ্ক বলে। বুঝতে পারলাম সংজ্ঞাটা? বারবার শুনে তোমরা লিখে নিতে পারো। যেটা আমি বললাম এটাই সব থেকে সহজ হবে। ঠিক আছে, তাহলে আমরা রোধের উষ্ণতা গুণাঙ্ক বুঝে গেলাম। এবার এখান থেকে একটা প্রবলেম দেখে নিচ্ছি। প্রবলেমটা আমি আগে লিখে নিই, তারপর তোমাদের বুঝাচ্ছি। তাহলে কি বলছে? একটি কুণ্ডলীর রোধ বরফে কত? বরফের মধ্যে 2 ওহম, ফুটন্ত জলের মধ্যে 3 ওহম। আর কুণ্ডলীটিকে কোনো একটা অন্য একটা ফুটন্ত তরলে ডুবালে রোধ হয় 3.84 ওহম। তরলের স্ফুটনাঙ্ক কত? তাহলে আমরা ধরছি, কি ধরবো? ধরি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ হচ্ছে আর জিরো, টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ হচ্ছে আর টি, আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ হচ্ছে কত? আর 100। তো এখান থেকে আমরা দুটো সূত্র পাবো। কি? একটা সূত্র তো হচ্ছে আর টি সমান সমান আর জিরো 1 প্লাস আলফা টি, আর যেটা আর 100 সেটা পাবো আমরা কত? সেটা পাবো হচ্ছে আর জিরো ইন্টু 1 প্লাস আলফা ইন্টু 100। ঠিক আছে, তাহলে দুই ক্ষেত্রে তো আলফা সমান হবে, তাই না? তাহলে আলফা সমান সমান আমরা এখানে কি পাবো? আলফা সমান সমান পাবো আর 100 মাইনাস আর জিরো বাই আমরা পাবো হচ্ছে কত পাবো? আর জিরো ইন্টু 100 সমান সমান আর টি মাইনাস আর জিরো বাই হচ্ছে কত হবে? বাই হবে আর জিরো ইন্টু টি। এই টিটা আমাদের বের করতে হবে। আর জিরো কেটে গেল, তাই তো? তাহলে টি সমান কত হচ্ছে? টি সমান হচ্ছে আর 100 মাইনাস আর জিরো বাই আর টি মাইনাস আর জিরো ইন্টু 100। এটা এদিকে নিয়ে গেলাম, ওটা নিয়ে গেলাম। ঠিক আছে, তাহলে মানগুলো যদি বসাই, আর 100 মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ কত? 3 ওহম। লিখে দেওয়া ভালো। আর জিরো মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে 2 ওহম। আর 100 হচ্ছে কত? আর 100 হচ্ছে 3 ওহম। আর আর টি দেওয়া আছে, যে টিটা আমাদের বের করতে বলছে, সেটা কত? 3.84 ওহম, তাই না? মানগুলো যদি বসাই, নিচে বসাই, তাহলে আর 100 কত? আর 100 হলো 3 মাইনাস 2, না ভুল হলো, আমার ভুল হলো নাকি? এটা এদিকে গেলো তো, এটা হয়তো ভুল হয়েছে, এটা নিচে নামবে। তাহলে আর টি মাইনাস আর জিরো বাই আর 100 মাইনাস আর 100 মানে আর জিরো, তাই তো? এটা ঠিক আছে। তাহলে আমার কি হবে? আর টি কত? আর টি হচ্ছে 3.84 মাইনাস আর জিরো কত? 2 বাই এটা কত? 3 মাইনাস 2 ইন্টু 100। তাহলে নিচে উপরে কত হচ্ছে? 2.84 ইন্টু 100, নিচে হচ্ছে কত? 1। তাহলে কত হচ্ছে? এটা 100 হচ্ছে না, 2 বিয়োগ করলে 100। তাহলে এখানে কত হবে? 184 ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝতে পারলাম?
তাহলে খুবই ইন্টারেস্টিং। যে কোনো তরলের স্ফুটনাঙ্ক আমরা এই সূত্র, এটা ক্যালেন্ডার, আমরা যে ফর্মুলাটা ইউজ করছি না, এটাকে বলে ক্যালেন্ডার ফর্মুলা। এটা আমরা মনে রাখবো, ক্যালেন্ডার ফর্মুলা, ক্যালেন্ডার এর সূত্র, ক্যালেন্ডারের সূত্র, এই সূত্র, এটা ক্যালেন্ডারের সূত্র নামে পরিচিত। তাহলে অঙ্কটা বুঝতে পারলাম তো? আমাদের কি বলছে যে যদি বরফে থাকে তাহলে 2 ওহম হয়, 100 ডিগ্রিতে 3 ওহম হয়, মানে উষ্ণতা বৃদ্ধি পেলে রোদ বাড়ে আমরা জানি। কুণ্ডলীটিকে যদি আর অন্য একটা তরলে যেখানে হচ্ছে স্ফুটনাঙ্ক বেশি, সেটা হচ্ছে 3.84 ওহম, ওই তরলে স্ফুটনাঙ্ক কত? তাহলে আমরা সেখান থেকে এই দুটো সমীকরণ থেকে আমরা এই অঙ্কটা করে নিলাম। ঠিক আছে, বুঝতে পারছি? আলফা সমান এটা হবে, আবার এটাও হবে। এই যে এখান থেকে আলফা বের করলে এটা বের হবে, আর এখান থেকে আলফা বের হলে এটা বের হবে। দুটাই সমান করে দিলাম। সমান থেকে আমাদের কি হলো, এখান থেকে টিটা এদিকে নিয়ে গেলে এটা এদিকে চলে যাবে, আর 100টা উপরে চলে যাবে, বেরিয়ে গেলো। ঠিক আছে, তাহলে এই অঙ্ক হয়ে গেলো। এরপরে আমরা দেখব হচ্ছে, এরপরে আমাদের দেখতে হবে কি বলেছি, এরপরে আমরা দেখব কুপরিবাহী, কুপরিবাহী, অর্ধ পরিবাহী, অর্ধ পরিবাহী, সুপরিবাহী, আর দেখবো আমরা কি অতি পরিবাহী, অতি পরিবাহী। প্রথমে কুপরিবাহী। কুপরিবাহী কাকে বলছে? কুপরিবাহী হলো যে পদার্থের মধ্যে দিয়ে খুব নগণ্য পরিমাণে কারেন্ট প্রবাহিত হয়, তড়িৎ খুবই প্রবাহিত হয় না বললেই চলে। হ্যাঁ, উদাহরণ কি হবে? আচ্ছা, তার আগে একটা জিনিস আমরা সবগুলোর ক্ষেত্রে যেটা জেনে নেব, রোধাঙ্ক। রোধাঙ্ক কার ক্ষেত্রে কত? কুপরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্কের মান সব থেকে বেশি, বাধাটা সব থেকে বেশি। এটা কত? এটা হবে 10 টু দি পাওয়ার 7 থেকে 10 টু দি পাওয়ার 16 ওহম সেমি পর্যন্ত, ওহম সেমি পর্যন্ত, ওহম সেমি না, ওহম মিটার। অর্ধ পরিবাহী 10 টু দি পাওয়ার -5 থেকে 10 টু দি পাওয়ার 6 বাড়ছে। তারপর হচ্ছে সুপরিবাহী। সুপরিবাহী হচ্ছে কত? 10 টু দি পাওয়ার -8 থেকে 10 টু দি পাওয়ার -6 ওহম মিটার, এটা মনে রাখতে হবে। আর সুপরিবাহী হচ্ছে 10 টু দি পাওয়ার -8 ওহম মিটার, 10 টু দি পাওয়ার -18 বা আরো অনেক 20, যেটা 0 ওহম মিটার যেটাকে বলছি। মানে অতি পরিবাহিতার ক্ষেত্রে রোধাঙ্ক 0। ঠিক আছে, এবার সংজ্ঞার উদাহরণ যদি দেখি আমরা, এক্সাম্পল, সংজ্ঞা তো বলে দিলাম। আমাদের সংজ্ঞা সবার ক্ষেত্রে মনে রাখতে হবে কি, যে তড়িৎ পরিবহন হয় না বললেই চলে। যে সমস্ত পদার্থ তড়িৎ পরিবহন করে না বা নগণ্য, কারণ কি, তাদের রোধের মানটা খুবই হাই। 7 থেকে 16, 10 টু দি পাওয়ার 16 ওহম মিটার। রোধাঙ্ক আমরা বলেছি, এর আগের ভিডিওতে বলছি, আজকেও বললাম রোধাঙ্ক কি। ঠিক আছে, তাহলে রোধাঙ্ক হচ্ছে অনেক হাই, রোধাঙ্কটা অনেক হাই হওয়ার জন্য ওর মধ্যে দিয়ে কি যায় না, তড়িৎ প্রবাহমাত্রা হয় না। উদাহরণ কি, সমস্ত অধাতুগুলি হয়, অধাতু, শুষ্ক বায়ু। শুষ্ক বায়ুটা কিসের উদাহরণ? কুপুরের উদাহরণ। বিশুদ্ধ জল, বিশুদ্ধ জল, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। অর্ধ পরিবাহী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি এটা বলা হয় যে যাদের পরিবহন ক্ষমতা সুপরিবাহী এবং কুপরিবাহীর মাঝামাঝি, বা সাধারণত রুমের যে টেম্পারেচার বলা হয় 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, যেটা এই উষ্ণতায় যে সমস্ত পদার্থ তড়িৎ পরিবহন করে না, কিন্তু একটু সামান্য উষ্ণতা যদি বৃদ্ধি করি, উষ্ণতা যদি হাই করি, তাহলে কি হয়, যার হচ্ছে তড়িৎ পরিবহন ক্ষমতা অনেক অংশই বৃদ্ধি পায়, তাকে বলে অর্ধ পরিবাহী। রেঞ্জটা দিয়ে দিচ্ছি 10⁻5 থেকে 10⁻6 ওহম মিটার রোধাঙ্ক। ঠিক আছে, উদাহরণ কি আমরা জানি, সিলিকন, জার্মেনিয়াম, এগুলো হচ্ছে কি মৌল, এগুলো হচ্ছে মৌল। কিছু কিছু হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড, যেমন যৌগ আছে, গ্যালিয়াম আর্সেনাইড যৌগ। অর্ধপরিবাহী কি কাজে ব্যবহার করা হয় আমরা পরে পড়বো। ডায়োড বা একমুখী করক হিসেবে, রেকটিফায়ার হিসেবে, একমুখী করক। ট্রানজিস্টারে হচ্ছে এমপ্লিফায়ার, ভোল্টেজ রেগুলেটর, এগুলা কাজে ব্যবহার করা হয়।
সুপরিবাহী। সুপরিবাহী কাকে বলে? যে সমস্ত কি বলে পদার্থের মধ্যে দিয়ে সহজেই তড়িৎ পরিবাহিত হয়, ফ্রি ইলেকট্রন আছে, বাইরের কক্ষে অনেক মুক্ত ইলেকট্রন আছে, সেই সমস্ত পদার্থকে সুপরিবাহী বলে। যেমন সমস্ত ধাতব পদার্থগুলি, ধাতব পদার্থ, উদাহরণ হচ্ছে ধাতব পদার্থ। যেমন রূপার তড়িৎ প্রবণতা সব থেকে বেশি, রূপা, তামা, তামা। কিছু কিছু কি বলে অধাতব পদার্থ আছে যারা তড়িৎ প্রবণ করে, অধাতব। যেমন অধাতব কি হবে? আমরা জানি গ্যাস কার্বন, গ্রাফাইট। গ্রাফাইট অধাতু হওয়া সত্ত্বেও তড়িৎ পরিবহন করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি জানি ধাতব পদার্থের ক্ষেত্রে? একটা জিনিস জানি যে হচ্ছে ধাতব পরিবাহের ক্ষেত্রে কি দেখা যায়, যদি আমার উষ্ণতা বৃদ্ধি পায় রোধ বাড়ে। উষ্ণতা কমলে কি হয়? উষ্ণতা কমলে রোধ কমে। তাহলে আমি লিখতে পারি যে উষ্ণতা কমছে, রোধও কি হচ্ছে? কমছে। এটা কমন জিনিস, জানতে হবে। উষ্ণতা কমলে রোধ কমে, তাই না? রোধ কমা মানে আমার হচ্ছে কি রোধাঙ্ক কমা। তাহলে দেখা গেছে কি বিশেষ কতগুলি পদার্থের মধ্যে যদি আমার হচ্ছে পরম শূন্য উষ্ণতার কাছাকাছি, যেমন 4.2 উষ্ণতায় পারদ মানে Hg, তাই না? পারদ চিহ্ন। আর 7.2 উষ্ণতায় কেলভিন উষ্ণতায় হচ্ছে সীসা মানে কি? সীসা মানে হচ্ছে প্লাম্বাম, পিবি, তাই না? তাহলে এই দুটো আরো কতগুলো উদাহরণ আছে, দুটো উদাহরণ তোমরা মনে রাখলে হবে। কি পরম শূন্য উষ্ণতার কাছাকাছি উষ্ণতা যদি কমতে থাকে তাহলে কি হয়? দেখা যায় যে কতগুলি বিশেষ পদার্থ আছে যাদের হচ্ছে রোধাঙ্ক একদম শূন্যের কাছে চলে আসে এবং পরিবাহিতা অসীম। পরিবাহিতা কি হয়? অসীম হয়ে যায়। পরিবাহিতা অসীম হয়ে যায়, এটা মনে রাখবো, শর্ট প্রশ্ন এগুলোর ভিতর থেকে আসতে পারে। তাহলে যে সমস্ত বা বিশেষ কতগুলি পদার্থ আছে যাদের কি হয় উষ্ণতা যদি কমানো হয়, উষ্ণতা যদি কমাতে আমরা যদি পরম শূন্যের কাছাকাছি, মানে আমরা যদি জিরোকে, পরম শূন্য উষ্ণতার মান কত? পরম শূন্য উষ্ণতার মান কত? 0 কেলভিন। তোমরা গ্যাসের আচরণে পড়েছো 0 কেলভিন। তাহলে 4.0 কেলভিনের থেকে কি এটা সামান্য বড়, 4.2, 7.2 কেলভিন উষ্ণতা। তাহলে এগুলার কি হয়? এগুলা হচ্ছে রোধাঙ্কটা একদম শূন্য হয়ে যায়, 0 ওহম মিটার হয়ে যায়। এবং পরিবাহিতা তাহলে কি হবে? এক বাধা যদি কমে যায় তাহলে তার উল্টাটা পরিবাহিতাটা কি হবে? অসীম হয়ে যায়। সেই সকল পদার্থকে কি বলে? সেই সকল পদার্থকে বলে অতি পরিবাহী। বুঝতে পারলাম? আচ্ছা, যে উষ্ণতায় রোধাঙ্ক শূন্য হয়ে যায় তাকে বলে সংকট উষ্ণতা। এটা তোমরা মনে রাখতে পারো, যে পরম শূন্য উষ্ণতা, যে উষ্ণতায়, এই যে এগুলা কি সংকট উষ্ণতা। এটা মনে রাখবো একটা জিনিস, সংকট উষ্ণতা। সংকট উষ্ণতা, সংকট উষ্ণতা, এটা মনে থাকবে। ঠিক আছে? সংকট উষ্ণতা। আমরা যদি গ্রাফ দেখে নিই, ছোট করে একটু দেখে নিচ্ছি। কুপরিবাহী আর অর্ধপরিবাহী এদের গ্রাফ গুলো একই রকম হয়। কুপরিবাহী আর অর্ধপরিবাহীর গ্রাফ কি গ্রাফ? এদিকে রোধাঙ্ক রো, আর এদিকে উষ্ণতা কেলভিন। এটা আয়তাকার সমাপরিবর্তিত হয়, এরকম হয়। ঠিক আছে? এটা হচ্ছে এরকম হয়। কুপরিবাহী, এটা কার গ্রাফ? কুপরিবাহী ও অর্ধপরিবাহী। ঠিক আছে? কারণ কি উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে আমার হচ্ছে কি হয়, কুপরিবাহী আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে রোধাঙ্ক হ্রাস পায়। প্রথমেই যখন উষ্ণতা কম ছিল তখন হচ্ছে ম্যাক্সিমাম মান ছিল, কম থাকে, একই ধরনের নেচার হয়। কুপরিবাহীর ক্ষেত্রে তো আরো সুপরিবাহীর ক্ষেত্রে গ্রাফ কি হয়? রো আর এদিকে কেলভিন, টি যেটা উষ্ণতা কেলভিনে কেমন হয়? এটা হচ্ছে আস্তে আস্তে উষ্ণতা বাড়লে রোধও বাড়তে থাকে, প্রথম দিকে উষ্ণতা কমে গিয়ে থাকে। আর অতিপূর্বের ক্ষেত্রে কি হয়? অতিপূর্বের ক্ষেত্রে আমার হচ্ছে একটা নির্দিষ্ট উষ্ণতায় এইভাবে নাম, বেশি উষ্ণতায় এদিকে 0 হয়ে যায়, মিট করলো একমাত্র রোধাঙ্ক। আর এদিকে হচ্ছে কি টি কেলভিনে। ঠিক আছে? এরকম গ্রাফগুলো হয়। ঠিক আছে? তাহলে আমরা দেখে নিলাম যে কুপরিবাহী, অর্ধপরিবাহী, সুপরিবাহীর উদাহরণ তোমরা মনে রাখবে এবং কার রোধের মান কত সেগুলো মনে রাখবে। ঠিক আছে? ভিডিওটা তোমাদের যদি উপকারে আসে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সবাইকে ধন্যবাদ। ভিডিও আমি এখানে শেষ করছি।